হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য হাই স্কুল 2021 ড্রামার 9 নম্বর পর্ব নিয়ে। তো যারা এর আগের পর্বগুলো দেখোনি তারা আমার চ্যানেলে ভিজিট করে এর আগের পর্বগুলো দেখে নিও, এতে গল্পটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো চলো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমরা মূল গল্পে চলে যাই। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ডিরেক্টর লিন অফিসে ইয়ংজুকে আটকে রেখে তাকে একটি কি চেইন দেখায়, আর এই কি চেইনটা দেখে ইয়ংজু বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার রহস্য ফাঁস হয়ে গিয়েছে। আর এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই ইয়ংজু ডিরেক্টর লিনের হাত থেকে তার কি চেইনটা কেড়ে নিয়ে যায় এবং বাড়িতে আসতেই তার আবারও সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর তখন আমাদের দেখানো হয় কিভাবে ডিরেক্টর লিনের কারণে তার ভাইয়ের জীবন পুরো নষ্ট হয়ে গিয়েছিল এবং কিভাবে সে তার পরিবারকে অপমান করেছিল। এসব কথা মনে করতে ইয়ংজু একদম রাগে ফেটে পড়ে। ঠিক তখনই বিওলু সেখানে ইয়ংজুকে দেখে ফেলে। অন্যদিকে ডিরেক্টর লিন মিস্টার তাইয়নকে অফিসে ডাকে এবং সে ইয়ংজুর বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ দেওয়ার কথা বলে, কিন্তু মিস্টার তাইয়ন জানায় সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আগে জিসু সেই অপরাধ নিজের কাঁধে নিয়েছিল আর শুধু একটা কি চেইনের জন্য ইয়ংজুকে অপরাধী হিসেবে ধরা যাবে না। তখন ডিরেক্টর লিন বলে যদি ক্রিমিনাল চার্জ দেওয়া সম্ভব না হয় তাহলে তাকে স্কুল থেকে বের করে দাও, যে কোনো একটা অকারেন্স তার বিরুদ্ধে খুঁজে বের করো এবং তাকে এখান থেকে বের করে দাও। তখন মিস্টার তাইয়ন ঠিক আছে বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে লাঞ্চের সময় বিওল গিয়ে জিসুকে মেসেজগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে আসলে এসব কি হচ্ছে। তখন জিসু বলে এ ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় লাইব্রেরিতে সম্ভবত জিহান তার মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করেছিল, তাই নিশ্চয়ই সেই ডিরেক্টর লিনকে সবকিছু জানিয়েছে। বিওল তখন জিজ্ঞেস করে কিন্তু ইয়ংজুকে কেন টার্গেট করা হচ্ছে। তখন জিসু একটি কাগজে লিখে তাকে সবকিছু বোঝাতে শুরু করে। জিসু জানায় ডিরেক্টর লিন আসলে তার আন্টি, অর্থাৎ ডিরেক্টর লিনের স্বামী হলো জিসুর বাবার ছোট ভাই। এরপর জিসু আরো জানায় ডিরেক্টর লিনের দুজন ভাই বোন আছে, একজন বোন এবং একজন ছোট ভাই। সেই ছোট ভাই হলো মিস্টার জাং, যিনি সাংগিম ফাউন্ডেশনের আর্কিটেকচার সাইডের ম্যানেজার, আর তার বিরুদ্ধে প্রায় 5 বছর ধরে একটি মামলা চলছে। এরপর জিসু ইয়ংজুর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা বিওলকে জানায়। ইয়ংজুর একজন বড় ভাই ছিল যে এই স্কুলের স্টুডেন্ট ছিল। 5 বছর আগে তাকে স্কুলের পক্ষ থেকে ম্যানেজার জাংয়ের কাছে ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়েছিল, ঠিক যেমন জিউনকেও সেখানে পাঠানো হয়েছিল এবং জিউন সেখানে গিয়ে কোনোভাবে ফিরে আসতে পারলেও কিন্তু ইয়ংজুর ভাই সিয়ানের সঙ্গে খুব খারাপ কিছু ঘটে। সেখানে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং ম্যানেজার জাংয়ের তৈরি করা খারাপ স্ট্রাকচারের কারণে সিয়ানের পায়ে মারাত্মক চোট লাগে। সেই কারণেই তখন থেকে সাংগিম ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা চলছে। সবকিছু শুনে বিওল একেবারে অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে এই কারণেই ইয়ংজু এতটা রেগে গিয়ে ডিরেক্টর লিনের গাড়ির উপর ফুলের টপ ছুঁড়ে মেরেছিল। এরপর জিসু তার পরিবারের আরো একজন সদস্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বিওলের কাছে একটি মেসেজ আসে। তাই পুরো কথাটা না শুনেই সে তাড়াহুড়ো করে কাগজটা নিয়ে নিজের কাজের জন্য চলে যায়। এদিকে কাজ করার সময়ও বিওলের মাথায় বারবার জিসুর কথাগুলো ঘুরতে থাকে। তাই কাজের ফাঁকে সে আবার সেই কাগজটা বের করে পড়তে থাকে এবং কিছু একটা ভাবতে থাকে। কাজ শেষ হওয়ার পর বিওল ইয়ংজুর সঙ্গে দেখা করতে যায়। তখন বিওল ইয়ংজুকে বলে আজকে জিসু আমাকে তোমার আর ডিরেক্টর লিনের ব্যাপারে বলেছে। এরপর সে আরো বলে ডিরেক্টর লিন তোমাকে কিছু বলেনি কেন। ইয়ংজু বলে সেটা তো আমি জানি না, তবে সে এত সহজে চুপ করে থাকবে না, আর সে যেটা ফিরে পেতে চেয়েছিল সেটা সে ইতিমধ্যেই পেয়ে গেছে। বিওল তখন জিজ্ঞেস করে মার্শাল আর্টে সেই কি চেইনটা কোথায়। এই কথা শুনে ইয়ংজু অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি এই ব্যাপারে কিভাবে জানলে। তখন বিওল বলে কয়েকদিন আগে ইউহানও সেই কি চেইনটা নেওয়ার জন্য মিস্টার তাইয়নের কাছে গিয়েছিল, আর ইউহানি আমাকে বলেছিল ওই কি চেইনটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কথা শুনে ইয়ংজু কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর সে বিওলকে বলে এখন যাই হোক তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি চাই না তোমার কোনো সমস্যা হোক। এই কথা বলে ইয়ংজু সেখান থেকে চলে যায়। বাড়িতে ফেরার পর ইয়ংজুর ভাই সিয়ান বাইরে থেকে আসছিল। তখন ইয়ংজু তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে। সিয়ান জানায় একজন উইটনেসের ব্যাপারে সে তার এক বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়েছিল, কিন্তু তার বন্ধুটিও আসলে কিছুই মনে করতে পারছে না। তখন ইয়ংজু বলে তুমি চাইলে আমি মিস্টার লির সঙ্গে কথা বলতে পারি। প্রথমে সিয়ান রাজি হতে চায় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়, কারণ এখন মিস্টার লি ছাড়া তাদের কাছে মামলাটাকে আরো শক্ত করার মতো আর কোনো উপায় ছিল না। পরের দিন ইয়ংজু মিস্টার লির সঙ্গে দেখা করে। তখন মিস্টার লি বলে আমি বিষয়টা ভেবে তোমাকে জানাবো, তবে পরের বার থেকে এভাবে ফুলের টপ ছোড়ার মতো কাজ আর কখনো করো না। ইয়ংজু তখন বলে ঠিক আছে, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। স্কুল শেষে আমরা ইয়ংজুকে একটি শপে দেখতে পাই। সেখানে তার বন্ধু গংয়ের মায়ের সঙ্গে তার দেখা হয়, অর্থাৎ সেই গং যার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গংয়ের মা ইয়ংজুকে জিজ্ঞেস করে তোমার কি মনে আছে কাল গংয়ের জন্মদিন। ইয়ংজু বলে হ্যাঁ আমার ভালোভাবেই মনে আছে। অন্যদিকে পরের দিন সে ইউহান সিয়ানের সঙ্গে তার রেস্টুরেন্টে দেখা করতে যায়। সেখানে সিয়ান ইউহানকে আদালতের বিষয় সহ সবকিছু জানিয়ে দেয়। তখন ইউহান বুঝতে পারে এই কারণে ইয়ংজু এই স্কুলে এসেছে এবং ডিরেক্টর
ডিরেক্টর লিনের গাড়ির উপর ফুলের টপ ছুঁড়ে মেরেছিল। সিয়ান তখন ইউহানকে বোঝায়, দেখো ইয়ংজু বাইরে থেকে যত শক্ত হওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু সত্যি হলো এই, তারও তোমাকে প্রয়োজন আছে। সে এখনো মন থেকে তোমাকে নিজের বন্ধু মনে করে, শুধু সে সামনাসামনি এই কথাটা মেনে নিতে পারছে না। এই কথা শুনে ইউহান কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সে সেখান থেকে চলে যায়। পথে ইউহান তার দাদাকে পিক আপ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার দাদার পুরনো রেডিওটা কাজ করছে না। তখন ইউহান তাকে বলে, আপনি এটা ফেলে দেন না কেন, এটা তো অনেক পুরনো হয়ে গেছে। তখন তার দাদা তাকে বোঝান, সব পুরনো জিনিস ফেলে দিতে হয় না, কখনো কখনো একটা জিনিস খুলে আবার ঠিক করে সেটাও ব্যবহার করতে হয়। দাদার এই কথাটা শুনে ইউহানের মনে হয় তারও হয়তো ইয়ংজুকে আর একটা সুযোগ দেওয়া উচিত। যদিও সে নিজের দিক থেকে ইয়ংজুর সঙ্গে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ইয়ংজুই বারবার তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এরপর বাড়িতে ফিরে ইউহান ছাদে বসে জুস খাচ্ছিল। ঠিক এইরকম জুস গংয়েরও খুব পছন্দ ছিল। ঠিক তখনই জিউন এসে তার পাশে বসে জিজ্ঞেস করে, তুমি এতগুলো একই ধরনের ড্রিঙ্ক কেন খাচ্ছ? ইউহান তখন বলে, আমার এক বন্ধুর কাল জন্মদিন, আর এই ড্রিঙ্কটা তার খুব পছন্দের ছিল, তাই তাকে মনে করে এটা খাচ্ছি। তখন জিউন জিজ্ঞেস করে, আর ইয়ংজুর সঙ্গে কি হবে? তোমাদের বন্ধুত্ব কি আর কখনো ঠিক হবে না? ইউহান বলে, আমি চেষ্টা করব, কারণ কিছু কিছু জিনিস আবার খুলে ঠিক করে জোড়া লাগাতে হয়। কিন্তু ইউহানের এই কথার মানে জিউন কিছুতেই বুঝতে পারে না। তাই ইউহান হেসে বলে, তুমি এখনো ছোট, তাই এই কথাটা বুঝবে না। এই কথা বলে ইউহান সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ইয়ংজু আর বিয়ল যখন একসঙ্গে আসছিল, তখন কয়েকজন ছেলে তাদের দেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরপর একজন ছেলে বিয়লের কাছে এসে বলে, তুমি ওর সঙ্গে ব্রেকআপ করবে কবে? ছেলেটাকে তো দেখেই ভীষণ বোরিং লাগে। সে এই কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ শুনছিল, যেন তার সামনে তাকে বোরিং বলা হচ্ছে। তখন বিয়লও সঙ্গে সঙ্গে জবাব দেয়, তোমাদের কি নিজেদের কোনো কাজ নেই? তোমরা তোমাদের নিজেদের কথা ভাবো, আমি কখনো ইয়ংজুর সঙ্গে ব্রেকআপ করব না। ঠিক তখনই ইউহান তার সাইকেল নিয়ে সেখানে এসে ওই ছেলেটাকে বিয়লের কাছ থেকে সরিয়ে দেয়। এরপর সে ওই ছেলেদের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন বাকি ছেলেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তারা বলছিল, এটা তো সেই ছেলে তাই না, যার গোড়ালিতে চোট লাগার কারণে সে মার্শাল আর্ট ছেড়ে দিয়েছিল। কথাটা শুনে ইয়ংজু একেবারে অবাক হয়ে যায়। তাই সে রাগ করে ওই ছেলেটাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এখন কি বললে? পুরো ব্যাপারটা আমাকে খুলে বলো। তখন সেই ছেলে ইয়ংজুকে সবকিছু জানিয়ে দেয়। আসলে ইয়ংজু আগে জানতোই না যে এই কারণে ইউহান মার্শাল আর্ট ছেড়ে দিয়েছে। এরপর ক্লাসে বসে ইয়ংজুর বারবার ইউহানের কথাই মনে হতে থাকে, কারণ একবার একটি মেয়ে ইউহানকে মার্শাল আর্ট নিয়ে জিজ্ঞেস করেছিল। তখন ইউহান বলেছিল, এখন আমার কাছে মার্শাল আর্ট একদমই বোরিং লাগে, তাই আমি এটা ছেড়ে দিয়েছি। কিন্তু আসল সত্য হলো, গোড়ালিতে চোট পাওয়ার কারণে ইউহান এখন আর কখনোই মার্শাল আর্ট খেলতে পারবে না। আর ইয়ংজু না জেনে এই বিষয়টা নিয়ে ইউহানের সঙ্গে এতদিন ঝগড়া করেছে। এসব কথা মনে পড়ার পর ইয়ংজু আর কিছু না বলে হঠাৎ উঠে সেখান থেকে চলে যায়। আর তার এই আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে হঠাৎ তার কি হলো যে সে এভাবে রেগে চলে গেল। এরপরের দৃশ্যে আমরা দেখি ইয়ংজু সমুদ্রের ধারে একা বসে আছে। ঠিক তখনই ইউহানও সেখানে এসে পৌঁছায়। সে ইয়ংজুর হাতে একটা জুস দিয়ে বলে, আমি জানতাম তুমি এখানেই থাকবে। তখন ইয়ংজু জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? ইউহান বলে, আজ গংয়ের জন্মদিন, তাই আমি প্রতি বছর এই দিনে এখানে আসি। এই কথা শুনে ইয়ংজু হঠাৎ প্রচন্ড রেগে যায়। সে ইউহানকে মারতে শুরু করে এবং বলে, তোমার কারণেই তো গং মারা গেছে। তুমি যদি সেদিন তাকে চ্যালেঞ্জ না করতে, তাহলে আজ সে বেঁচে থাকতো। ইউহান তখন বলে, হ্যাঁ আমার ভুল ছিল, কিন্তু সেদিন আমি যদি তোমাকেও না আটকাতাম, তাহলে তুমিও আজ বেঁচে থাকতে না। এরপর দুজন একে অপরকে প্রচন্ড মারতে শুরু করে। কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। আসলে এতদিন ধরে তাদের মনের মধ্যে জমে থাকা রাগ, কষ্ট আর অভিমান সবকিছুই যেন এক নিমেষে বের হয়ে আসে। এরপর আমরা তাদের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলায় ইয়ংজু, ইউহান আর গং এই তিন বন্ধু প্রায় সমুদ্রের ধারে সুইমিং করতে আসতো। সুইমিং করার পর তারা সবসময় সমুদ্রের ধারে বসে জুস খেত। একদিন ইউহান তাদের দুজনকে বলে, চলো দেখি কে ওই দূরের হলুদ পতাকা পর্যন্ত সাঁতরে যেতে পারে। ইয়ংজু আর গং দুজনেই রাজি হচ্ছিল না। তারা বলছিল, না ওটা অনেক দূরে। কিন্তু ইউহান এর মধ্যেই সাঁতার কাটার জন্য পানিতে নেমে যায়। তাই বাধ্য হয়ে ইয়ংজু আর গং ও তার পেছনে পানিতে নেমে পড়ে। ইউহান আর ইয়ংজু ভালোভাবে সাঁতার কাটতে পারছিল, তাই তারা দুজন অনেকটা সামনে চলে যায়। কিন্তু মাঝপথে গংয়ের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সে ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে। কিন্তু ইউহান আর ইয়ংজু তখনও বিষয়টা বুঝতে পারেনি। এক সময় তারা হলুদ পতাকার কাছে পৌঁছে গংকে ডাকতে শুরু করে। কিন্তু গংয়ের কোনো উত্তর না পেয়ে তারা বুঝতে পারে গং পানিতে ডুবে মারা গেছে। এটা বুঝতে পেরে দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় এবং গংকে খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এমনকি তীরে ফিরে আসার পরও ইয়ংজু বারবার জেদ করে পানিতে ফিরে গিয়ে গংকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এতে ইয়ংজু
নিজের জীবনও ঝুঁকির মধ্যে ছিল, তাই ইউহান অনেক কষ্ট করে তাকে আটকে রাখে যাতে ইয়ংজু পানিতে ডুবে না যায়। এরপর দুই বন্ধু গংকে হারানোর কষ্টে তীরে বসে প্রচন্ড কান্না করতে থাকে, কারণ তখন আর কিছুই করার ছিল না। এর পরের দিন ছিল গংয়ের ফিউনারেল। সেখানে গংয়ের মা ছেলেকে হারানোর শোকে প্রচন্ড কান্না করছিলেন। ইয়ংজু সেখানে উপস্থিত ছিল, কিন্তু ইউহান সেখানে আসেনি, বরং সে নিজের মার্শাল আর্টের ম্যাচ খেলতে চলে গিয়েছিল। আসলে গংয়ের ফিউনারেলে যাওয়ার মতো মানসিক শক্তি তখন ইউহানের ছিল না। গংয়ের পরিবারকে সামনে গিয়ে দেখার সাহসও সে পাচ্ছিল না। এদিকে সবাই ইউহানকে নিয়ে নানা কথা বলতে থাকে। তারা বলছিল ওর কারণেই তো ওর বন্ধুর মৃত্যু হয়েছে, অথচ দেখো সে এখানে বসে আছে। এসব কথা শুনে ইউহান আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। সে প্রচন্ড ভয় আর অপরাধ বোধের মধ্যে চলে যায়। তবে ম্যাচের সময় সে তার সমস্ত রাগ আর কষ্টের বই প্রকাশ ঘটায়। শেষ পর্যন্ত সে ম্যাচটাও জিতে যায়। এদিকে যখন ইয়ংজু তার ফোনে দেখতে পায় যে ইউহান গংয়ের ফিউনারেলে না গিয়ে মার্শাল আর্টের ম্যাচ খেলতে চলে গিয়েছে, তখন সে ভীষণ রেগে যায়। আর তার মনে হয় ইউহানের যেন গংয়ের মৃত্যুর জন্য কোনো কষ্টই হচ্ছে না, এবং তার বন্ধুর মৃত্যুতে তার কিছুই যায় আসে না। এই কারণে ইয়ংজুর মনে ইউহানের প্রতি প্রচন্ড ঘৃণা তৈরি হয়, আর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব পুরোপুরি ভেঙে যায়। আবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি। ইয়ংজু আর ইউহান তখন পুলিশ স্টেশনে ছিল। সেখানে ইয়ংজু ইউহানকে সেই পুরনো প্রশ্নটাই করে, তুমি সেদিন গংয়ের ফিউনারেলে আসনি কেন? কিন্তু ইউহান কোনো উত্তর দিচ্ছিল না। ঠিক তখনই সেখানে ইউহানের দাদা এসে হাজির হয়। দাদাকে দেখে ইউহান যেমন অবাক হয়ে যায়, তেমনি ইয়ংজু তাকে দেখে চমকে ওঠে। দাদা দুজনের এই অবস্থা দেখে বুঝতে পারে যে তারা একে অপরের সঙ্গে মারামারি করেছে, তাই তিনি দুজনের জন্যই বেশ চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি ইউহানকে বাইরে পাঠিয়ে ইয়ংজুর সঙ্গে একান্ত কথা বলেন। তিনি বলেন, গংয়ের মৃত্যুর পরে ইউহানও অনেক কষ্ট পেয়েছে, আর সে তোমার সঙ্গেও অনেক বেশি জড়িয়ে আছে। তাই এখন তার মনে হচ্ছে তুমি আর তার বন্ধু নও, অথচ বন্ধুদের তো একে অপরকে বোঝা উচিত, তাই না? তোমাদের দুজনের কষ্টই তো একই, তাই তোমাদের একে অপরের পাশে থাকা উচিত। ইয়ংজু তখন চুপ করে থাকে, কিছুই বলে না। এমন সময় ইয়ংজুর মাও সেখানে এসে উপস্থিত হয়। এরপর তারা একে অপরকে সম্মান জানায়। এর পরের সিনে বাড়ি ফিরে ইউহানের দাদা তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। অন্যদিকে বাড়িতে ফিরে ইয়ংজু অনেক কাঁদতে থাকে, কারণ এখন সে বুঝতে পারে এতদিন গংয়ের মায়ের কাছে ইউহানি স্কার্ফ আর অন্যান্য জিনিস পাঠাতো, কিন্তু গংয়ের মা ভাবতেন সেগুলো ইয়ংজুই পাঠাচ্ছে। অর্থাৎ এই ঘটনাতেও ইউহান অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু সে কারো সামনে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিল না। আর ইয়ংজু তাকে এতদিন ভুল বুঝে এসেছে, অথচ ইউহান তার থেকেও বেশি আফসোসের মধ্যে ছিল এবং এতদিন ধরে ভেতরে ভেতরে কষ্ট পেয়ে আসছিল। এসব কথা ভাবতে ভাবতে ইয়ংজু শুধু কাঁদতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন আমরা ক্লাসে দেখি ফার্নিচারের প্রজেক্টের গ্রুপে একটি মেয়ে জরুরি কিছু সমস্যার কারণে প্রজেক্ট থেকে সরে যায়। তখন জিউন বলে, কোনো সমস্যা নেই, আমরা অন্য কাউকে খুঁজে নেব। এরপর ক্লাসে ইয়ংজু আর ইউহান দুজনেই আসে। তাদের দুজনের শরীরে আঘাতের চিহ্ন দেখে জিউন রেগে যায়। সে বলে, তোমরা দুজন আবার মারামারি করেছো তাই না? আমাকে বলো তোমরা এমন কেন করলে? কিন্তু দুজনের কেউই কিছু না বলে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। এরপর কার্পেন্ট্রি ক্লাসের মিস্টার লি এসে বলে, আমি তোমাদের এই প্রজেক্টের দায়িত্বে আছি, তবে এবার আমি তোমাদের আর কিছু বলে দেব না, শুধু তোমাদের গাইড করব। তারপর তিনি জিজ্ঞেস করেন, তোমরা তো 6 জন ছিলে তাই না? তাহলে আরো একজন কোথায়? ঠিক তখনই ইউহান সেখানে এসে বসে পড়ে। তাকে দেখে জিউন বেশ খুশি হয়ে যায়, কারণ এখন ইউহানও তাদের গ্রুপের সদস্য, অর্থাৎ ইয়ংজুই ইউহানকে তাদের গ্রুপে নিয়ে নিয়েছে। এরপর সবাই মিলে নতুন প্রজেক্টের কাজ শুরু করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় স্কুল ছুটির পর জিউন ইয়ংজুর সঙ্গে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার বমি বমি ভাব হতে শুরু করে। তখন ইয়ংজু জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জিউন বলে, হ্যাঁ, শুধু একটু অদ্ভুত লাগছে। এরপর সে বলে, আমি তো ভেবেছিলাম ক্লাবে ইউহানকে দেখার পর তোমরা আবার মারামারি শুরু করবে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলেছো। ইয়ংজু বলে, এখন আর এসব নিয়ে আমার কিছু যায় আসে না, আর এমনিতেও আমাদের একজন নতুন সদস্যের দরকার ছিল। এরপর সে জিউনকে বলে, কিন্তু তুমি সব সময় আমার সঙ্গে ইউহানের কথাই কেন বলো? আর তুমি আমাকে বলো, আমি যে বেঞ্চটা তোমার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম তুমি কি এখনো সেটাই বসো? জিউন বলে, হ্যাঁ, ওই বেঞ্চে বসে সানসেট দেখতে আমার অনেক ভালো লাগে। এরপর জিউন ইয়ংজুকে তার বাড়িতে যাওয়ার জন্য বলে। ইয়ংজু তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জিউন ওষুধ নিয়ে ছাদে এসে ইয়ংজুর সঙ্গে সেই বেঞ্চে বসে, কিন্তু তখনও তার শরীরটা খারাপ লাগছিল। তখন ইয়ংজু বলে, তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা ইউহান এখানে কেন থাকছে? যতদূর আমি জানি ওর তো নিজের বাড়ি আছে। তখন জিউন বলে, আমার তো মনে হয় আমার থেকেও তুমি ইউহানের ব্যাপারে বেশি কথা বলো, তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? ওর কাছেই গিয়ে জিজ্ঞেস করে নাও। এরপর সে আরো বলে, আর তোমরা দুজন এখন মারামারি করাও বন্ধ করো। এই কথা বলে জিউন হাসতে শুরু করে, কারণ সে শুধু চায় ইয়ংজু আর ইউহান আবার আগের মতো বন্ধু হয়ে যাক। এরপর দুজনেই বসে সানসেট উপভোগ করতে থাকে, কিন্তু জিউনের শরীরটা তখনও খারাপ লাগছিল। তখন ইয়ংজু তাকে সুতো আর সুই নিয়ে আসতে বলে। এরপর সে জিউনের বুড়ো আঙ্গুলে সুতো বাঁধে এবং সেখানে সুই ফুটানোর জন্য প্রস্তুত হয়। জিউন সুই দেখে ভয় পেয়ে যায়, তাই সে শক্ত করে ইয়ংজুর হাত ধরে
ধরে ফেলে, কিন্তু সুই ফোটানোর পর তার শরীরটা ভালো লাগতে শুরু করে। জিউনকে খুশি হতে দেখে ইয়ংজু খুশি হয়ে যায়। এরপর দুজন আবার পাশাপাশি বসে সানসেট দেখতে থাকে এবং অনেকক্ষণ গল্প করে। অন্যদিকে অনেকদিন পর ইউনবি বিওলের অনাথ আশ্রমে গিয়ে তার সঙ্গে সময় কাটাচ্ছিল। এটা দেখে সেখানকার কেয়ারটেকারও অনেক বেশি খুশি হয়ে যায়। কথা বলতে বলতে ইউনবি জানতে পারে বিওল ইয়ংজুকে তার জন্মদিনে একটা উপহার দিয়েছিল। বিওল বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায়, কারণ ইয়ংজুর কথা উঠলেই সে লজ্জা পেতে শুরু করে। আসলে সে ইয়ংজুকে অনেক পছন্দ করে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ংজু জিওনের দেওয়া চকলেটগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছিল, আর সে জিওনের কথাই ভাবছিল, কিন্তু তাকে মেসেজ করার সাহস তার হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যায় জিওনের বড় বোন আর তার বাবা মা তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাইরে ঘুরতে যাচ্ছে, কিন্তু স্কুলের কারণে জিওন তাদের সঙ্গে যেতে পারে না। তাই সে বাড়িতে একাই থেকে যায়। এদিকে স্কুলে ইউনবি আবার বিওলকে খাওয়াতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি ইয়ংজুকে কি উপহার দিয়েছিলে? বিওল বলে, আমি ওকে একজোড়া মোটর বাইকের গ্লাভস দিয়েছিলাম, কারণ বাইক চালানোর কারণে ইয়ংজুর হাতে প্রায় আঘাত লাগে। এটা শুনে ইউনবিও মুচকি হাসতে থাকে। তারপর সে জিজ্ঞেস করে, তুমি তোমার এই ফেক বয়ফ্রেন্ডকে আবার সত্যি পছন্দ করতে শুরু করোনি তো? এই প্রশ্ন শুনে বিওল বেশ নার্ভাস হয়ে যায় এবং আবারও কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ইউনবি তার বন্ধুর জন্য খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছে বিওল সত্যি ইয়ংজুকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে রাতে জিওন বাড়িতে ফিরে দেখে তার বাড়ির চাবি হারিয়ে গেছে। তখন তার মা ফোনে তাকে বলে, আমি ইউহানের গ্র্যান্ডপার সঙ্গে কথা বলছি, তুমি আজ রাতে ওদের বাড়িতে গিয়ে থাকো, বাকি চাবির সমস্যাটা আমরা কাল দেখে নেব। কিন্তু জিওন ইউহানের বাড়িতে থাকতে একদমই চাইছিল না, তবে এখন তার কাছে আর কোনো উপায়ও ছিল না। ঠিক তখনই ইউহান উপর থেকে তাকে ডাক দেয়। ইউহানের রুমে গিয়ে জিওন জানতে পারে গ্র্যান্ডপার রাতে নাইট ডিউটি আছে, তাই আজ রাতে বাড়িতে শুধু জিওন আর ইউহানই থাকবে। ইউহান তাকে কাপড় দেয় চেঞ্জ করার জন্য এবং বলে, তুমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বাইরে সোফায় ঘুমাবো। জিওন ঠিক আছে বলে কাপড় বদলে নেয়, কিন্তু তার ঘুম আসছিল না। তাই সে ইউহানকে জিজ্ঞেস করে, তুমি কি প্রেজেন্টেশন তৈরি করে ফেলেছো? ইউহান বলে, সরি, আমি তো সেটার কথা ভুলেই গিয়েছিলাম। এরপর দুজন একসঙ্গে বসে প্রেজেন্টেশনের কাজ করতে শুরু করে। জিওন বলে, আমি তো ভেবেছিলাম এলিমেন্টারি স্কুলের পর আমাদের আর কখনো দেখাই হবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা একই বাড়িতে বসে আছি। এই কথা শুনে ইউহান বলে, যেহেতু তুমি কথাটা তুলেছো, আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই কথাটা শুনে জিওন একটু নার্ভাস হয়ে যায়। তখন ইউহান বলে, কি ব্যাপার? ছোটবেলায় যখন আমাদের মধ্যে সবকিছু ভালো ছিল, তখন তুমি আমাকে ঘুষি মেরেছিলে কেন, তাও আবার এত জোরে? ইউহানের মুখে এমন কথা শুনে জিওন বেশ ঘাবড়ে যায়। এরপর সে বিষয়টা ঘুরিয়ে দিয়ে বলে, ছোটবেলার কথা ভুলে যাও, এখন নিজের কাজে মন দাও। ইউহানও আর বিষয়টা নিয়ে কিছু বলে না, সেও আবার নিজের কাজে মন দিতে থাকে। কিছুক্ষণ পর কাজ করতে করতে জিওন সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন ইউহান বেশ মায়া নিয়ে জিওনের দিকে তাকাতে থাকে। এরপর সে ভেতর থেকে একটা কম্বল এনে জিওনকে দেয়, যাতে তার ঠান্ডা না লাগে। মাঝরাতে হঠাৎ জিওনের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে দেখতে পায় ইউহানও সেখানেই ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই ইউহানের ঘুম ভেঙে যায়। এরপর দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। মুহূর্তটা ধীরে ধীরে বেশ রোমান্টিক হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ ইউহান অস্বস্তি বোধ করতে শুরু করে। তাই সে জিওনকে বলে, তুমি ভিতরে গিয়ে ঘুমাও, আমি এখানেই থাকবো। জিওনও তাড়াতাড়ি উঠে ভেতরে চলে যায়, আর তখন তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। এর পরের দিন সকালে দেখা যায় ইউহান খুব তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছে, কিন্তু তাড়াহুড়োর কারণে সে তার প্রেজেন্টেশনের পেন ড্রাইভটা ভুলে বাড়িতে ফেলে যায়। তাই সে জিওনকে ফোন করে পেন ড্রাইভটা স্কুলে নিয়ে আসতে বলে। তখন জিওন তাকে জিজ্ঞেস করে, তুমি এত সকাল সকাল স্কুলে চলে গেলে কেন? ইউহান বলে, আমার ঘুম আসছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এরপর জিওন পেন ড্রাইভটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতেই হঠাৎ একটা ড্রয়ারের মধ্যে সে সেই চিঠিটি দেখতে পায়, যেটা সে ছোটবেলায় ইউহানকে দিয়েছিল। চিঠিটা দেখেই জিওন বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি এটা পুড়িয়ে ফেলি, কারণ আমি তো এই চিঠিটা ইউহানকে অনেক ভালোবেসে দিয়েছিলাম, কিন্তু তখন তো ইউহান আমাকে পছন্দই করতো না। তাই এত বছর পরেও এটা দেখে নিশ্চয়ই সে আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক তখনই কিছু বইয়ের নিচে জিওন একই রকম আরেকটি কার্ডের বোর্ড দেখতে পায়। বোর্ডটাতে ইউহান নিজেই লিখেছিল, আমিও তোমাকে পছন্দ করি জিওন। এই চিঠিটা দেখেই জিওন ভীষণ শকড হয়ে যায়। সে বুঝতে পারে তার মানে সেই সময় ইউহানও তাকে পছন্দ করত, অথচ সে তখন ইউহানকে ভুল বুঝে এত জোরে ঘুষি মেরেছিল। আর এই সত্যিটা জানার পর জিওন পুরোপুরি হতবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদের ক্লাসরুমের সিন দেখানো হয়। সেখানে ইউনবি তার প্রেজেন্টেশন দিচ্ছিল। প্রেজেন্টেশন শেষ করে সে যখন নিজের সিটে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই জিওর ভুলের কারণে প্রেজেন্টেশনের শেষের একটি স্লাইড ওপেন হয়ে যায়, আর সেই স্লাইডে ছিল জিওনের একটি ছবি। ছবিটা স্ক্রিনে আসতেই ক্লাসের সবাই হইচই শুরু করে দেয়। কেউ বলতে থাকে ইউহান আর জিওন একসঙ্গে কোথাও গিয়েছিল, আবার কেউ বলে ওরা কি গোপনে ডেট করছে। এসব কথা শুনে ইউহান ভীষণ অবাক হয়ে যায়। সে দ্রুত জিওকে সেই স্লাইডটা সরিয়ে দিতে বলে এবং
টিচারের কাছেও ক্ষমা চাইতে থাকে। সে বলে এই স্লাইডটা ভুল করে ওপেন হয়ে গেছে। তবে টিচারও তখন মুচকি হাসছিল। অন্যদিকে ছবিটা দেখে জিউনও বেশ অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে হঠাৎ করে এসব কি হচ্ছে। তবে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে যায় ইয়ংজু, কারণ সে তো জিউনকে পছন্দ করে। তাই সবাই যখন জিউনকে ইউহানের প্রেমিকা ভাবতে শুরু করে তখন ইয়ংজু ভীষণ জেলাস হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় স্কুল শেষ হওয়ার পর জিউনের বাড়ির দরজার সমস্যা ঠিক করার জন্য একজন মেকানিক এসে দরজাটা ঠিক করে দিয়ে যায়। এরপর জিউন বাড়ির ভিতরে ঢুকে গত রাতের সব ঘটনা মনে করতে থাকে। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো তার মাথায় ঘুরতে থাকে। এরপর নিজের বই নেওয়ার জন্য সে উপরে যায়, আর সেখানেই হঠাৎ ইউহানের ল্যাপটপে তার চোখ পড়ে। ল্যাপটপের মধ্যে জিউন দেখতে পায় ইউহান তার অনেকগুলো ছবি তুলে রেখেছে, আর ছবিগুলো ছিল সেই দিনের যেদিন তারা দুজন একসঙ্গে বাইরে গিয়েছিল। ছবিগুলো দেখে জিউন অনেক সারপ্রাইজ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে এসব জিনিস একের পর এক আমার সামনে কেন আসছে, আমি আসলে যা ভাবছি সেটাই কি সত্যি? অন্যদিকে ইয়ংজু এসব কথা ভাবতে ভাবতে বেশ অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে জিউনের সঙ্গে ইউহানের সম্পর্কটা হয়তো তার ধারণার চেয়েও বেশি গভীর। এরপর সে বিয়লকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে। ঠিক একই সময় জিউনও ইউহানকে ছাদে দেখা করার জন্য ডেকে পাঠায়। এরপর যখন ইউহান তার সামনে আসে তখন জিউনের হঠাৎ হার্টবিট বেড়ে যায়। এরপর সে কাঁপাকাঁপি গলায় বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। মানে এখানে জিউন তাকে ইনডাইরেক্টলি প্রপোজ করে বসে। এই কথা শুনে ইউহান কোনো উত্তর দেয় না। সে শুধু জিউনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এতদিন সে জিউনের মনের মধ্যে কি চলছে সেটা বুঝতেই পারছিল না। অন্যদিকে আমরা ইয়ংজু আর বিয়লকে দেখতে পাই। তখন ইয়ংজু বিয়লকে বলে, আমার মনে হয় আমাদের এই ফেক রিলেশনটা এখানে শেষ করা উচিত। ইয়ংজুর মুখে এমন কথা শুনে বিয়লও ভীষণভাবে শক্ট হয়ে যায়, কারণ ইয়ংজু আসলে এই ফেক বয়ফ্রেন্ডের সম্পর্কটা শেষ করতে চাইছিল, যাতে সে জিউনের কাছে নিজের আসল অনুভূতিগুলো প্রকাশ করতে পারে এবং এর সঙ্গে সে জিউনকে ডেট করতে পারে। এদিকে জিউন নিজের মনের কথা ইউহানকে বলে দিয়েছে, আর অন্যদিকে ইয়ংজু বিয়লের সঙ্গে তার ফেক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা দেখে আমরা বুঝতে পারি পরিস্থিতির সামনে আরো ভয়াবহ হতে যাচ্ছে, সেটা এখন ক্লিয়ার। আর ঠিক এরকম একটা ভয়াবহ সিনের মধ্যে দিয়েই এই ড্রামার 9 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে কি ঘটতে চলেছে তা আমরা অলরেডি টের পেয়ে গিয়েছি। তো পরের এপিসোড দেখতে হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও, যেন আমি পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।